আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন? না, আমাদের ব্যর্থতা, আমাদের ভুল, আমরা তো অবশ্যই অবশ্যই স্বীকার করি ভুল আছে। এবং তাদেরও একটা রাজনৈতিক ভিন্ন অভিসন্ধি ছিল যে তারা নির্বাচনে না এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে, এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে 5ই আগস্ট নিয়ে যাওয়া হয়েছে। একটা ঘটনা ঘটলো, যেই ঘটনাটার পূর্ব সতর্কতা আমরা অবলম্বন করতে পারলাম না, বা এটাকে মোকাবেলার জন্যে আমরা কি বলে যে প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, এবং আমরা আমাদেরকে একটা অন্ধকারে কোনো গোষ্ঠী, কোনো মানে একটা শক্তি আমাদেরকে রাখতে সমর্থ হলো, এবং সেটি আমরা বুঝতে পারলাম না। এটি আমাদের ব্যর্থতা। আচ্ছা, সেটি আপনাদের ব্যর্থতা। মানে আরেকটা বলছিলেন যে আপনারা বিরোধী দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হতো, সেই জায়গায় আপনাদের একটা ব্যর্থতা। কিন্তু আপনারা শুনতে পাচ্ছি না বলছেন আপনার যে কথা। বিরোধী দলকে বা বিরোধী দলগুলোকে নির্বাচনে না আনতে একটা ব্যর্থতা বা ভুল আপনাদের হয়তো আছে, যদি আমি ভুল না। কিন্তু যেরকম নির্বাচন হচ্ছিল 14-তে, আচ্ছা সেখানে একদমই একতরফা নির্বাচন হয়ে গেল। 18-তে, যেটি একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল, কিন্তু সেই নির্বাচনে রাতে ভোট হওয়ার যে অভিযোগ, এবং তার সেই অভিযোগের প্রেক্ষিতে অনেক প্রমাণও। তো মানে এইরকম নির্বাচন যদি আপনারা করতে থাকেন, বিরোধী দল আসবে কেন? না দেখুন, বিরোধী দল যদি নির্বাচনটাকে অংশগ্রহণ করবার প্রত্যয়, মিনিংফুল একটা পার্টিসিপেশন তাদের রাখতো, এবং তারা যদি যথার্থ অর্থেই এই নির্বাচনটাকে তাদের জায়গা থেকে সিরিয়াসলি মোকাবেলা করবার প্রত্যয় তারা ব্যক্ত করতো, তাদের আচার আচরণে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সামগ্রিক কলা কৌশলে যদি এটা প্রমাণ হতো, তাহলে এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু উৎসাহী মহল তাদের ভোট কেন্দ্রের ভোট বাড়ানোর যেই চেষ্টা, বা ভোটের কি বলে যে উপস্থিতি বেশি করে করা, এই এই বিষয়গুলো ঘটার কোনো সুযোগ থাকতো না। আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে, তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, এবং নির্বিচারে লুটতরাজ করা হয়েছে। তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নাই, তাদের তাদের মাঠে ঘাটে ধান খেতে, তাদের কি বলে যে মানে কোনো রকম জীবন জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই 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 কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে তাদের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি প্রশংসা করবেন না? ওটাকেই আপনি প্রশংসা করবেন? একদমই ঠিক। এটা জনাব আব্দুর একই প্রশ্নে দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তের আপনাদের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায়। সুতরাং এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা, আমি যে কথাটি প্রথমেই শুরু করেছিলাম, যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বপর যেই রাজনৈতিক অপশক্তিটি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, সেই শক্তি পর্যায়ক্রমে নানান বাঁকে বাঁকে, নানান পরিচয় নানাভাবে গোপন করে নতুন পরিচয় সামনে এনে তারা মূলত বাংলাদেশটার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হারিয়েছি। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে একটা অভূতপূর্ব উন্নয়নের বাংলাদেশ তিনি দিয়েছেন। আজকে তিনি বাংলাদেশের 1 কোটি মানুষকে তিনি
গত 15টি বছর ধরে বিনা পয়সায় তিনি খাবার দিয়েছেন। আজকে ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন। আজকে সেই বই কোথায়? আজকে বিধবা ভাতা কোথায়? আজকে বয়স্ক ভাতা কোথায়? আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায়? আজকে কি বলে মাতৃত্বকালীন সেই ভাতা কোথায়? আজকে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার কেন? সুতরাং এই শক্তি কখনো কখনো তারা কি বলে যে বিজয়ী হয়, কিন্তু চূড়ান্ত বিচারে তার মানে তারা এই বিজয়ী হয়। সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের জায়গা তৈরি করে নেবেন, সেরকমই কি আপনাদের পরিকল্পনা? বুঝতে পারেন এই কথাটি? মানে আমি বলছি যে এই সরকার বা বর্তমান সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের অবস্থানে ফিরতে চান বা রাজনীতিতে ফিরতে চান, এই কি আপনাদের পরিকল্পনা? না না না, শুধুমাত্র তাদের ব্যর্থতাকে আমরা সম্বল করে আগাবো কেন? আমাদের নিজস্ব সম্বল তো আমাদের 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 এগোবার সম্বল তো আমাদের আছেই। কারণ শেখ হাসিনা যা বাংলাদেশের মানুষের জন্য করেছেন, এবং প্রতিটি গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন, এবং বাংলাদেশের কতগুলো অভূতপূর্ব উন্নয়ন যে পৃথিবীব্যাপী আজকে সমাদৃত। পদ্মা সেতুর মতো একটা সেতু তিনি বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে তিনি করেছেন। বঙ্গবন্ধু টানেল তিনি নির্মাণ করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন। আমি মোটা দাগে এই কথাগুলো বলছি। সুতরাং তিনি আজকে দারিদ্রতার হার 18 ভাগে নামিয়ে এনেছিলেন, হত দরিদ্রর সংখ্যা তিনি 3 ভাগে নামিয়ে নিয়েছিলেন, এবং মাথাপিছু আয় প্রায় $3,000 কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, এবং জিডিপি প্রবৃদ্ধি মানে কখনো 6% নিচে নামে নেই। সুতরাং এই বাংলাদেশকে আজকে পেছন থেকে কোঠারাঘাত করে হয়তো সাময়িকভাবে তারা বিজয়ী হয়েছে, এবং এই বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ তারা উন্মত্ত হতেই পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব পাওনা, তাদের নিজস্ব হিসাব তারা নিশ্চয়ই কষে নেবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের এই মানুষমুখী রাজনীতি, এই কি বলে যে এই বাংলাদেশের উন্নয়নমুখী রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা আমরা রক্ষা করে যাব, এবং সেই সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পেছনে থাকবে। এটা জনাব আব্দুর রহমান, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি বলছেন দিন শেষে আবার সেদিকে মানুষ যাবে। দিন শেষে আসলে কি হয় সেটি দেখবার মতো বিষয় আছে, দিনটা কখন শেষ হয় সেটাও একটা বিষয়। আপনি আসলে এই জায়গাটিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে চক্রান্ত, দিনটা কখনো কখনো লম্বাও হতে পারে, দিনটা আবার কখনো কখনো খুব ছোট হয়েও কাছে আসতে পারে। আপনার কি মনে হয় লম্বা না ছোট? দিনটার মানে দৈর্ঘ্য কতটুকু? আমার তো মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষা হলো দিনটা খুব ছোট হয়ে যাক। কেমন ছোট বলতে কেমন? কত সময়কাল হতে পারে আনুমানিক? এটি দিন তারিখ ঠিক করে বা সময় নির্ধারণ করে বলাও ঠিক না, আপনারা আমার কাছে জিজ্ঞাসা করো ঠিক। আচ্ছা, ঠিক আছে, আমি আবার তবুও এই বিষয়টিতেও আসবো, কারণ আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক, তিনি বলেছেন মার্চের মধ্যে বা মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। 26শে মার্চের মধ্যে বা 26শে মার্চে আপনারা ফিরবেন বলে মনে করেন। আকম মোজাম্মেল হক আসি এই বিষয়গুলোতে, কিন্তু আমি আসলে আপনাদের আত্মউপলব্ধি কি আছে? এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। আচ্ছা, আপনাদের আত্মউপলব্ধির জায়গাটা কি আছে সেই বিষয়গুলো আমি একটু জানতে চাই। আর যদিও আপনি বলছেন চক্রান্ত ষড়যন্ত্রের বিষয়টি বারবার বলছেন, আমি আপনাদের সাথেই কথা বলে, মানে আপনাদের নেতাকর্মীদের সাথেই কথা বলছিলাম। রাশেক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন, আওয়ামী লীগের নেতা, তিনি একজন নেতা, তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত, এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে ফিরেও এসেছেন। কিন্তু তিনি যেটি বলছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না। 50 থেকে 60 লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে, যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি। অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে না। আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন, আপনি, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, এনারা সেই নমিনেশন বোর্ডে ছিলেন। একটু এই অভিযোগটা সম্পর্কে বলবেন? আপনাদের নেতারাই এবং আরও নেতারা যারা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, রাশিক রহমান আনুষ্ঠানিকভাবে আমার এই আয়োজনেই বলেছেন, অনানুষ্ঠানিকভাবে অনেকেই আসলে এই অভিযোগটা করছেন আপনাদের নেতাকর্মীরাই। আসলে কি 50 থেকে 60 লাখ টাকা করে নেওয়া হতো? আমি আপনাকে একটা কথা বলি, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি, সেটি ছিল আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রীত্ব এবং আমাদের দলের সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল। এটা যেটি বলছিলাম, এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। সুতরাং সেটি ভুল ছিল, সেটি সঠিক ছিল, সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো, আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে। আমার মনে হয় এটি বলার ফোরাম না, যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে
এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল, সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে। এটি হলো এক। আর দ্বিতীয়টি হলো যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এইটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হলো এরকম যে তৃণমূল পর্যায় থেকে কিছু কিছু সুপারিশ কোনো কোনো প্রার্থীর পক্ষে থাকতো, এবং তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা, তাদেরও একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংগ্রহ করতেন, এবং প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন, এবং সেটিকে সামনে নিয়েই একটা চুল ছিঁড়া বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন উনি চূড়ান্ত করতেন। তাহলে আপনারা আসলে আপনাদের এই প্রক্রিয়ায় কেউ যদি টাকা বা অর্থ গ্রহণ করেও থাকেন বা করেনও, তাহলে তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন বা মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন, সেটির সুযোগ একেবারেই ওই মনোনয়ন বোর্ডে থাকতো না। এটুকু আপনাকে বলতে পারি। জি, আপনি এটি মানে সেই বিষয়টির কথা মানে সেটি সত্যি না বলে আপনি বলছেন যে 50 থেকে 60 লাখ করে টাকা নেবার যে অভিযোগটি সেটি সত্য না। আমার তো জানা মতে একদমই সত্য না। জি, অনেকেই আবার এই বিষয়টা জানেন বলে বলছেন, সেটিও আবার আপনাদের দলের ভেতরেই। যাই হোক, এটি এখন খতিয়ে দেখবার মতো সেই জায়গাটি নেই। কিন্তু আপনি যেটি বলছেন যে গোয়েন্দা সংস্থাদের কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো, মানে আপনার দলে কে মনোনয়ন পাবেন সেটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হতো না। একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট মানে আমি বলছি যে ধরেন একটা কি বলে যে ক্ষমতাসীন দল, সুতরাং ক্ষমতাসীন দলের যারা কি বলে ওই পর্যায়ে নেতৃত্ব দেন বা ওই পর্যায়ের যারা মনোনয়ন প্রত্যাশী, সুতরাং তাদের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার বিষয়ে নানানভাবে নানান জায়গা থেকেই বোর্ডের সভাপতি আমাদের দলের প্রধান তিনি নিতেই পারেন। সুতরাং সেই কি বলে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট নেওয়াটা এটি যে একটা কি বলে যে মানে অপবিত্র জিনিস, বিষয়টা তো এরকম ভাববার কোনো কারণ নেই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো উনিই নিয়ে থাকতেন মনোনয়ন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে। সুতরাং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মানে কে যোগ্য প্রার্থী, কে অধিকতর যোগ্য, সেই ক্ষেত্রে যদি কোনো কি বলে যে সহায়ক শক্তি আমাদের কি বলে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন, তো সেই সাহায্যটি নিয়ে তো কোনো কি বলে যে অমূলক কিছু না। কিন্তু অমূলক নয় কি? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে? সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ? মানে এই কাজটি কি বিএনপি বা অন্য কোনো দলকে করতে পারতো চাইলে? সঠিক কাজ কি বেঠিক কাজ সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার কথা হলো যে আমার সিদ্ধান্ত সঠিকভাবে নেবার ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে কারো না কারো কাছ থেকে যদি সাহায্য নিতে আমার কি বলে আমি সমৃদ্ধ হতে পারি, আমার সিদ্ধান্ত নিতে সহায়ক হয়, তাহলে আমি সেই সুযোগটুকু কেন গ্রহণ করব না? আমার কথাটা এখানেই। জি, আপনার দলীয় নেতাকর্মীরা আসলে এই সুযোগটুকু বা এই সহায়ক ভূমিকাটা কেমনভাবে দেখেছে সেটিও নিশ্চয়ই আপনারা পরবর্তীতে জেনেছেন বা জানবার চেষ্টা করেছেন। আপনাদের বিরুদ্ধে আরও অভিযোগ, আমি আসলে কিছু অভিযোগের জায়গায় স্পষ্ট হই। প্রথমে দলীয়, তারপরে আর কি সার্বিক একটা জায়গা থেকেও শুনবো। ছাত্রলীগেরও একটা দায়িত্বে আপনারা ছিলেন। যখন ছাত্রলীগ কমিটি দিতে পারছিল না, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনাদেরকে ডেকেছিলেন এবং আপনাদের উপর একটা দায়িত্ব অর্পণ করেছিলেন। এমনকি ছাত্রলীগের কমিটি দেবার ক্ষেত্রেও আমরা এই অভিযোগ একদম গণমাধ্যমে এসেছে। অনেকেই ব্যক্তিগতভাবে এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের কমিটি দেওয়ার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার লেনদেন, সেটি একদম জেলা পর্যায়ে থেকে জেলা শাখা সভাপতি সাধারণ সম্পাদক 10 থেকে 30 লাখ টাকা, গণমাধ্যমের খবর 50 লাখ টাকা, গাজীপুরের ওখানে জেলা কমিটিতে সেখানে জেলা ও মহানগর ছাত্র কমিটির ছাত্রলীগের শীর্ষ পদে কোটি টাকা, 1 কোটি টাকার উপরে লেনদেনের খবর আমরা জেনেছি, আপনাদের নেতাকর্মীরাও অভিযোগ করেছেন। শুনুন, এখন মিডিয়ার খবরের উপরে আপনি যদি নির্ভর করে এই ধরনের একটা মিডিয়াতে আপনি আমাকে যেসব প্রশ্ন করেন, তাহলে একদিক থেকে আমি বলবো যে দুঃখজনক, আর একদিকে বলবো যে ভালোই। কতটা পরিষ্কার হওয়া দরকার সেটা ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের নেতৃত্বই দিয়ে থাকে। এখন ঢালাওভাবে একটা অভিযোগ, একটা ইউনিটে একটি পদের জন্য একাধিক প্রার্থী সেখানে থেকে থাকে, এবং সেই যার পক্ষে রায় যায় এবং যার পক্ষে যায় না, যিনি নেতা হতে পারলেন না, যিনি নেতা হলেন, স্বাভাবিকভাবেই একটা ঢালাও বক্তব্য সামনে হাজির করা খুবই সহজ যে সে তো টাকা দিয়ে, অর্থ দিয়ে কমিটিতে পদ নিয়েছে। এ কথাটা যেমন সত্য, তেমনি বড় সত্য হলো যে ছাত্রলীগের কমিটি ছাত্রলীগই দিয়ে থাকে। আমরা এই ধরনের
অনেক অভিযোগ আমরাও শুনেছি। আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি, সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি, তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা